ট্রাঙ্ক ভর্তি টাকা উদ্ধার হচ্ছে বীরভূম থেকে। মিনার মণ্ডলের বাড়ির থেকে শুধু টাকা নয়, বেরোচ্ছে তার সঙ্গে কেজি কেজি সোনা। মোট মিলিয়ে শুনলে চমকে যাবেন, 15 কেজি সোনা। মাঝে মধ্যে কনফিউজড হয়ে গিয়ে মানুষ বলেন এটা এমন কি দাদা, 15 কেজি 15 কেজি সোনা, 15 গ্রাম নয় বা 15 ভরি নয়, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। আর তার সঙ্গে গতকাল রাতে বীরভূমের এসপি যেটা জানালেন যে 28.5 কোটি নগদ টাকা পাওয়া গিয়েছে। ট্রাঙ্ক ভর্তি করে সেই টাকা বেরিয়েছে গতকাল রাতে। আর এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যেতে হবে এই মিনারের অন্যতম গুরুদেব টুলু মণ্ডল, মোহাম্মদ নিজামুদ্দিন, যার বাড়িতে পুলিশ তদন্ত চালায় আজ। অর্থাৎ মিনারের থেকে কোনো রকম ইনফরমেশন পেয়েছে কিনা আমরা জানি না, পুলিশ তদন্ত চালাচ্ছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী, এখন এই মুহূর্তে রয়েছেন টুলু মণ্ডলের বাড়ির সামনে থেকে। ভোলা, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে পাচ্ছ? টুলু মণ্ডলের বাড়ির সামনে রাজ্য পুলিশের তদন্ত চলছে, এখন কি পরিস্থিতি, কি আপডেট? দেখো, রাজ্য পুলিশের তদন্ত চলছে এখনো পর্যন্ত 7 ঘন্টা কিন্তু তদন্ত চলছে। আমি তোমাকে দেখাবার চেষ্টা করবো। দেখো, এই বাড়ির ভিতরে কিন্তু পুলিশ এখনো বসে আছে এবং এই বাড়ির ভিতরেই তদন্ত চলছে এবং এই বাড়িতে যারা আছেন তাদের যে পরিচারিকা বা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু তদন্ত চলছে। তুমি দেখতেই পাচ্ছ রাজপ্রাসাদের মতন বাড়ি, সেই বাড়ির ভিতরের অন্দর মহলে কিন্তু তদন্ত চলছে। এবং শুধু বাড়িটা দেখলে হবে না, তোমার বাড়িটার চারিপাশে যেভাবে সাজানো গোজানো, অর্থাৎ বলাই যেতে পারে যে বিপুল পরিমাণ খরচা করে কিন্তু এই বাড়িটা তৈরি হয়েছে। এবং তুমি জানো যে এই টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি থেকে যে কালকে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে, সেইখানে কিন্তু টুলু মণ্ডলের নাম কিন্তু জড়িয়েছে। ফলে টুলু মণ্ডলেরই কি সেই টাকা, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই টুলু মণ্ডলের, দেখো, এই টুলু মণ্ডলের ব্যবসা কি? এই টুলু মণ্ডলের ব্যবসা হচ্ছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, কিন্তু তার পাশাপাশি একাধিক খাদান যেমন আছে, তার একাধিক তোমার ডাম্পার আছে, একাধিক তার ব্যবসা, একাধিক তার বাড়ি আছে। ফলে এই যে আমরা যে বাড়িটা আছি, সেই বাড়িটা কিন্তু সকাল 12টা থেকে কিন্তু তল্লাশি চলছে। পাশাপাশি যে দেউচার তার যে একটা বাড়ি আছে, সেখানেও কিন্তু তার পুলিশ ঘিরে রেখেছে সেই বাড়িটা। সোসালেও তার বাড়িটাকে কিন্তু ঘিরে রেখেছে। ফলে কালকে দেউচার যে তার আত্মীয়র বাড়িটা যে তল্লাশি করছে, তারপরেই কিন্তু তার সোসালের বাড়ি এবং সিউড়ির বাড়ি। এখন এই মুহূর্তে ভোলানাথ, তুমি কি জানতে পারছো এখন এই মুহূর্তে সোনা বা টাকা পাওয়ার কোনো হদিশ কিছু পাচ্ছ? দেখো, যেটা একদম সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, এই বাড়িতেই কিন্তু একটা সোনা মাপার একটা মেশিন আনা হয়েছে, কিন্তু সোনার পরিমাণ খুব বেশি নয়, টাকার পরিমাণও বেশি নয়। যেটা জানা যাচ্ছে যে কয়েকশো গ্রাম হয়তো সোনা হবে এবং কয়েক লক্ষ টাকা হয়তো বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেটা জানা যাচ্ছে সূত্র মারফতে। কিন্তু এখনো ভাবে জানতে পারা যায়নি যে এখানে প্রচুর টাকা আছে কিনা। কারণ দেখো, কালকে এই সময় কিন্তু আমরা দেখেছিলাম বড় বড় ট্রাঙ্ক ঢুকেছিল এই বাড়িতে, টাকা গোনার মেশিন ঢুকেছিল ওই দেউচার বাড়িতে, কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এই বাড়িতে। অর্থাৎ বলা যেতে পারে যে এই বাড়ির টাকার পরিমাণ হয়তো সেইভাবে নেই বলে সেটা এখনো জানতে পারা যায়নি। আমি আরেকটা জায়গায় তোমায় জিজ্ঞেস করি, টুলু মণ্ডল তো বেপাত্তা, কিন্তু এই বাড়িতে তার পরিবারের কারা আছেন সেরকম কোনো ইনফরমেশন আছে তোমার কাছে? দেখো, এই বাড়িতে পরিবার বলতে তার পরিবার, ঘনিষ্ঠ পরিবার বলতে কেউ নেই। তবে এই বাড়িতে যারা থাকেন, এই বাড়ির পরিচারিকা থেকে শুরু করে গাড়ির ড্রাইভার এবং মালি, তারা কিন্তু এই বাড়িতে থাকেন এবং তারাই বাড়িতে আছে। এবং যখন রাজ্য পুলিশের আধিকারিকরা এসেছিল, তখন কিন্তু তাদেরকে সঙ্গে করে নিয়ে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, সমস্ত ঘর কিন্তু তল্লাশি করছে। ফলে রাত হয়ে গেলেও সেই তল্লাশির কাজ কিন্তু এখনো চলছে। ফলে বোঝা যাচ্ছে না যে এই বাড়ি থেকে কত কি উদ্ধার হতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে এখনো পর্যন্ত যে টাকার পরিমাণ, বেশি টাকার পরিমাণ হলে নিশ্চয়ই টাকা গোনার মেশিন নিয়ে আসা হতো, কিন্তু সেই মেশিন ভোলানাথ, তুমি খুব সুন্দর ছবি দেখাচ্ছ, তুমি আমাকে একটু দেখাও। যে বাড়ির সামনে দেখতে পাচ্ছি একাধিক সিসিটিভি লাগানো রয়েছে মনে হচ্ছে, আমার যেটুক তোমার চিত্র সাংবাদিক যে ছবি দেখাচ্ছেন,
এবং একেবারে প্রাসাদের মতো বাড়ি আমরা যেটা দেখছি, যেটুক দেখতে পাচ্ছি। একবার ভোলানাথ যদি কটা সিসিটিভি সামনে আছে একটু দেখাও, এবং বাড়িটা কেমন যদি একটু শুধু দেখাও, আমার দর্শকদেরকে একটু দেখাই, সঙ্গে নীলাঞ্জনও দেখবেন, কারণ একসময় তৃণমূল কংগ্রেস এর সঙ্গে ঘনিষ্ঠ যোগ থাকা টুলু এত সুন্দর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, যারা এখন নতুন কালীঘাট তৃণমূল করছেন তারাও নিশ্চিতভাবে আশায় বুক বাঁধবেন। তো একবার পুরো বাড়িটা দেখাও, আর কতগুলো সিসিটিভি সামনে রয়েছে একটু দেখাও সেটা। তোমাকে বাড়ির সামনে থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ উন্নত মানের পাখা, উন্নত মানের লাইট, উন্নত মানের কিন্তু এই যে ডেকোরেশন করা আছে, তুমি নিচটা দেখতে বুঝতেই পারছো। এবার আমি তোমাকে দেখাবো বাড়িটার সামনে কতগুলো সিসি, শুধু বাড়ির সামনেই সিসিটিভি নেই, বাড়ির বাইরেও কিন্তু সিসি ক্যামেরা আছে, তোমাকে সেটাও দেখানোর চেষ্টা করব। দেখো এই সামনে হচ্ছে একটা লন, এই লনে বুঝতেই পারছো যে কি ভাবে এই লনটাকে তৈরি করা হয়েছে। এই যে লন, এই লনটা তুমি দেখতে পাচ্ছ, ওইখানে গাছ আছে, এবং দেখো তুমি সিসি ক্যামেরা এখানে কিন্তু প্রচুর। যে গেটটা আমরা দেখেছি, সেই গেটের কাছে বলাই যায় এই বাড়িটা পুরো সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এবং তোমার আমি দেখাবার চেষ্টা করবো যে পুরো বাড়িটা দেখো, রাতের বেলা যে ভিউ তুমি দেখতেই পাচ্ছ, যে এই রাতের ভিউটা দেখো, তুমি বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, যদিও আপনার পুরো লাইট জ্বালায়নি, তারা মনে হচ্ছে এই বাড়িটা দেখতে পাচ্ছ। যাই হোক, তুমি সেই ছবি আমাদেরকে পাঠাও। এখন এই মুহূর্তে সংযোগ খানিকটা বিচ্ছিন্ন হয়েছে, ভিডিও আমরা পাচ্ছি না, অ্যাটলিস্ট তোমার গলা শুনতে পাচ্ছি। ওর ধন্যবাদ। ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আর এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ছবিও আমাদের সারা রাজ্যের মানুষ দেখেছিলেন, এমনকি দিল্লি থেকে, মুম্বাই থেকে, কলকাতা থেকে টলি বলি অভিনেত্রীরা তারা গিয়েছিলেন এই টুলুর মেয়ের বিয়েতে। আমি তো আজকে শুনতে পাচ্ছি চক্ষু চড়কগাছ যে আরেক গরুচোর, এই যে গরু চুরিতে অভিযুক্ত বারিক বিশ্বাস, মোহাম্মদ বারিক বিশ্বাসের সঙ্গে নাকি তার মেয়ের বিয়ে হয়েছে। এই যার ছবি এখন স্ক্রিনে দেখছেন তিনি হচ্ছেন টুলু মণ্ডলের মেয়ে। তার এই যে আচ্ছা, মনে হয় বাইরের আর্টিস্ট, দেখতেই পাচ্ছেন এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ের অনুষ্ঠান মুম্বাই থেকে, কলকাতা থেকে, চলচ্চিত্র বা গ্ল্যামার ওয়ার্ল্ডের বহু মানুষ তারা এসেছিলেন, বহু মানে চলচ্চিত্রের কলা কুশলী তারা ছিলেন। উনিও নিজেও খুব কুশলী মানুষ ছিলেন, এত সুন্দর সম্পত্তি বানিয়েছেন। আচ্ছা, এবার নাকি এটাও শোনা যাচ্ছে রাজনীতির অলিন্দে কান পাতলে যে ওনার উপরে আশীর্বাদের হাত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত বীর এবং ববি হাকিম ঘোষিত বাঘের। উনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত বীর আর ববি হাকিম ঘোষিত বাঘ, যার শরীরে অক্সিজেন অত্যন্ত কম যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুব্রত মণ্ডলকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি বীরভূমের দুর্নীতি নিয়ে কি জানেন, গরু পাচার নিয়ে জানেন কিছু? আমাদের প্রতিনিধিকে কিভাবে থ্রেট করেছিলেন অনুব্রত। একবার দেখুন অনুব্রত মণ্ডলের সেই দিনকার ভূমিকা, সেই দিনের ভূমিকা দেখুন। 2022-এর ছবি দেখাচ্ছে, 22-23-এর ছবি দেখুন। কোন টিভি? দাদা কালকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। বাবা, ওই দালাল দাদা কালকে হুমকি একবারে দালাল। কি করবো? আটকে গেছে দালাল। আবার দাদা হুমকি বার করবেন? হ্যাঁ বার করুন। তো বার করুন। এটা তো একবারে দালাল। এটা তো একবারে দালাল। কেমন আছে? কোন টিভি? দাদা কালকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। বাবা, ওই দালাল। দাদা কালকে হুমকি একবারে দালাল। কি করবো? আটকে গেছে দালাল। আবার এই নির্বাচনে না তৃণমূলের হার হলে নীলাঞ্জনদেরও সামনে আসা হতো না। নেপথ্যে দাঁড়িয়ে শুধু দাদা বলে মেনে নেওয়া ছাড়া আর কিছু করার ছিল না। নীলাঞ্জনের দাদা অনুব্রত মণ্ডল। এখন ব্যাপার হচ্ছে যে এই অনুব্রত মণ্ডল সিএনকে দালাল। কোন চ্যানেল? সিএন। দালাল। ঠিক আছে, আজকে প্রমাণিত হচ্ছে
যে দিনের পর দিন মাসের পর মাস বীরভূম নিয়ে অনুষ্ঠান করার পেছনে আসলে কি কারণ ছিল? যেরকমভাবে আমফানের দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করে আমরা ব্ল্যাকআউট হয়ে গিয়েছিলাম, আজকে আমাদের সেই সত্যতা ক্যাগ রিপোর্ট, আমাদের তথ্যের সত্যতা যাচাই হয়েছে অনেকটা। ঠিক সেরকম বীরভূমে যে সোনার খনি আছে সেটা আমরা বলা শুরু করেছিলাম যখন অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের মানে প্রভাবশালী নেতা সিএনকে দালাল বলেছিলেন। একবার নয়, দুবার নয়, বারবার। আসুন আজকে অনুষ্ঠানে আলোচনায় আসি। যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। চার্লস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। স্বাগত জানাই আমার ভাতৃপ্রতিম নীলাঞ্জনকে। নীলাঞ্জন দাস তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। অনিলবাবু সাক্ষী যে যখন আমরা বেলাগাম দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করছি, বহু অনুষ্ঠানে অনিলবাবু আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছিলেন রেসপেক্টেড গেস্ট হিসাবে। এই কজন রয়েছেন। আর আমাদের আরেকটি টপিক নিয়ে আলোচনা হবে, তখন আরও বেশ কিছু গেস্টকে আমরা নতুন করে ইন্ট্রোডিউস করাবো। আমি একেবারে এই আলোচনাতে আসব। আমি অনিলদাকে দিয়ে শুরু করি। অনিলদা, আজকে পুলিশ তদন্ত করছে এবং পুলিশ টুলু মণ্ডলের বাড়িতে পৌঁছতে পারছে, মিনার মণ্ডলের বাড়িতে পৌঁছতে পারছে। অনুব্রত আজকে মুখ খুলে বলছে যে সরকারের রেভিনিউ থেকে কাট আউট করে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলে যাওয়ার পিছনে জড়িত রয়েছে। এই সব তথ্য এখন আসছে। আপনার কি মনে হয় এই যে ট্রেলটা, এই মানি ট্রেলটা কোন পয়েন্ট পর্যন্ত অ্যাডভান্টেজ দিত? প্রিভিলেজড হতেন কারা, সমাজের কারা কারা? দেখুন, আমি বারবার বলেছিলাম যে বীরভূমের যখন কথা হলো, বীরভূমের নামটা চেঞ্জ করে বোমা ভূম করে দিতে পারেন, কারণ যে পরিমাণ বোমা পাওয়া যাচ্ছিল 21 নির্বাচনের পরবর্তী মুর্শিদাবাদ, দুটো জেলা হিউজ বোমা। মুর্শিদাবাদে আগে ছিল, আমরা প্রথমে যখন চাকরিতে মুর্শিদাবাদে শুনেছিলাম ফেক কারেন্সি এবং সোনা পাচারে। তারপরে ডিমনিটাইজেশনের পরে ফেক কারেন্সি নিয়ে এটা বন্ধ হয়ে গেল, এখন ওরা ড্রাগ ফ্রাগ ওই হিসাবে করতো। তারপরে দেখেছেন কালিয়াচকে যখন পুলিশ রেড করে ধরতে গেল, পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিল, পুলিশের মোটরসাইকেল জ্বালালো, জিপ জ্বালালো, তারপরে থানা জ্বালিয়ে দিল, মানে সমস্ত ডকুমেন্ট এভিডেন্স পুড়ে গেল। পুলিশ রিএনফোর্সমেন্টের গুলি চালালো, 3 জনের পায়ে লাগলো। মহামহিমময়ী তৎকালীন মুখ্যমন্ত্রী কী করলেন, সেই অফিসারকে সরিয়ে দিলেন, ওদেরকে আর্থিক সাহায্য দিলেন, এই মহান ব্রত পালন করেছেন বলে। কাজে এটা তো হবারই ছিল। কাজে এই জন্য এটি কিছু আমরা আগে জানতাম। বীরভূমে আমরা শুনেছি পরশমণির কথা শুনেছিলাম, কলিয়ারিতে হিরে পাওয়া যায় এটা আমরা শুনেছিলাম, কয়লা খনিতে। কিন্তু বালি থেকে যে কাঁচ হয় আমরা জানি, কিন্তু বালি থেকে যে এত সোনা আর এত নোট আসে, এই নোট যেটা বলেছিল যে আপনার বাগেরহাট বীরভূমের যে বাঘ, তথাকথিত বাঘ না, আমি তো বলতাম বাঘের মাসি তো না, মেশো। হ্যাঁ, সেই না, কিন্তু মানে সেই সময়কার পুলিশ মন্ত্রী তিনি তো বারবার করে অনুব্রত মণ্ডলকে সাপোর্ট করেছেন মোরালি। না, মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ওর এই কথায় কিছু মনে করবেন না, ওর অক্সিজেন কম যায়। ও বাড়ি থেকে বেরোলে উডবার্ন ওয়ার্ডে সিট বুক থাকে, সিবিআই অফিসে যেতে যেতে উডবার্নে চলে যায়, সিট রিজার্ভ থাকে। তারপরে আবার বড় ডাক্তাররা রিপোর্ট দেয়, সরকারি ডাক্তার বাড়িতে চলে আসে, পাইলসে নাকি পুঁজ হয়ে আছে। পাইলসে পুঁজ হলে লোকে আঙুলের ডগায় পুঁজ হলে লোকে এত ব্যথা হয় বুঝতে পারে না। আর ওই পাইলসে সেন্সিটিভ জায়গায় পুঁজ হলে এই 600 কিলোমিটার গাড়িতে বসে আপ ডাউন করে, কোন মেডিকেল এথিক্স হয় আমি জানি না, বুঝতে পারি কী করে গেল সেটা বলতেই পারে। আজকে অনিলদার পাশে এক হাতের দূরত্বে নীলাঞ্জন বসে রয়েছে। আমি নীলাঞ্জনের কাছে একটু কারণ জানতে চাই, তবে নীলাঞ্জনকে কিছু জিজ্ঞেস করবার আগে আমি পুরনো স্মৃতি একবার মনে করিয়ে দেব যে এই অনুব্রত মণ্ডলের পাশে নীলাঞ্জনের দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পাশে দাঁড়িয়েছিলেন। আজও তো কালীঘাট তৃণমূল তারা নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করছেন যে তাদের কোনো দোষ নেই, সমস্ত চোরেরা বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু এই অনুব্রত মণ্ডল সম্পর্কে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময়, আসুন শুনি। কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করে আমি জানি। আপনারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করে আমি জানি। আপনারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। এই তো কেষ্ট বসে আছে। অনুব্রত, এই কেষ্টরই তো ডান হাত ছিল টুলু মণ্ডল, আর টুলু মণ্ডলের বাঁ হাত ছিল হচ্ছে মিনার মণ্ডল। তাহলে তো এই তথ্য প্রমাণ করছে যে অনুব্রতকে ঘাঁটিও না, কারণ তাহলে তার পরের কথাটা কি হবে যে সরাসরি কালীঘাটের টালির চালায় টাকা যেত।
মানে আমার কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, একই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র দপ্তর তার দায়িত্বে ছিল। তাহলে এই যে তোমরা বলো যে দিদি সবাই হাতের তালুর মতো চেনে, এই সব ঘটনার পরে তো বলতে হবে উনি কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না, অথবা সব জেনে তিনি চুপ করেছিলেন। কার স্বার্থে? ভাইপোর স্বার্থে না নিজের স্বার্থে? না, এখানে মমতা ব্যানার্জি সবকিছু জানতেন। কি জানতেন? এটা আমরা দেখতে পাচ্ছি যে টুলু মণ্ডল, যে কিনা অনুব্রত মণ্ডলের একজন ডান হাত বলে এখন উঠে আসছে, তার আত্মীয়, হ্যাঁ, এবং তাকে তো এর আগে অনেকবার কোয়েশ্চেনও করা হয়েছে এবং তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ফেরার। তো আমাদের বর্তমান যিনি পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তার পুলিশ প্রশাসন তাকে খুঁজে বের করুক, এটা প্রথম কথা। তো পরের কথা, তার বাড়িতে তো পুলিশ গেছে না, তার বাড়িতে পুলিশ গেছে। পুলিশ মন্ত্রীর সময় তো তার বাড়ির ধারে পাশে খাকি পোশাক দেখতে পাওয়া যায়। না, তখন তো ইনভেস্টিগেশনটা করছিল হচ্ছে ইডি। সেই ইডি যারা অনুব্রত মণ্ডলের, ইডি ইনভেস্টিগেশন করলে রাজ্য পুলিশকে এগোতে নেই না কেন? মানে না, একটা জিনিসকে যেটা কোর্ট ইডিকে দায়িত্ব দিচ্ছে একটা ইনভেস্টিগেশনে, তারা করছে, সেখানে আর রাজ্য পুলিশ কোনটা করবে না করবে সেটা তো সরকার ডিসাইড করবে। ছাড়ো তো, কয়লা পাথরের তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে, তাহলে এখন রাজ্য পুলিশ কি করবে? অবশ্যই রাজ্য পুলিশ প্যারালালি করতেই পারে। এবার সেইটা এই ক্ষেত্রে কোন ইন্টেলিজেন্স থেকে ব্যাপারটা এসেছে? তার বাড়িতে, এই যে মিনার মণ্ডলের বাড়িতে নাকি ডাকাতি হতে যাচ্ছিল, 7 জন ডাকাতকে ধরা হয়েছে এবং সেখান থেকে তারা হদিশ পায় যে ওখানে নাকি অনেক টাকা সোনা এই সমস্ত রয়েছে, এবং তারপরে পুলিশ একটা অপারেশন করে পুরো জিনিসটাকে উদ্ধার করেছে। কালকে যেটা 5.5 কোটি শুনছিলাম, আজকে সেটা টাকার অঙ্কটা 28.5 কোটি হয়ে গেছে। তো এবার এই ব্যক্তি এই জায়গা থেকে কালকে বলেছেন, হ্যাঁ, এক্স্যাক্টলি, পুলিশ সুপারের রাতের 11:04 যে বক্তব্য আছে তাতে উনি বলেছেন, আমরা তো গুনতে যাইনি। না, এক্স্যাক্টলি, এটা তো ওই টাকা গোনার মেশিন দিয়ে গোনা হচ্ছে। মানে একটা সময় আমার রাতে মনে হচ্ছিল তোমার দাদা পার্থবাবুর সঙ্গে কন্টেস্ট হবে আর কি। না, হতেই পারে। এবার এই যে পার্থই বলুন, অনুব্রতই বলুন, তারা এখন মনে করছে যে মমতা ব্যানার্জির সাথে থাকা যাবে না, তাদের থাকতে হবে শুভেন্দু অধিকারীর সাথে। ডাইরেক্ট শুভেন্দু অধিকারী নিতে পারবে না, সেই জন্য একটা নতুন দোকান খুলে দিয়েছে ঋতব্রত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনে, সব জেনে আমি সঙ্গে দুর্নীতিবাজদের রেখেছিলেন সঙ্গে। না, তাহলে তুমি স্বীকার করো না? আমি কি করে এটা স্বীকার করবো? কেন করবে না? আপনি একটা ভিডিও দেখালেন, যেই সময়কার ভিডিওটা দেখালেন 2012 সালের ভিডিও, যে ভিডিওটা দেখালেন যে অনুব্রতর মাথায়, অনেক ভিডিও তো দেখালেন। না, আপনি যেটা দেখালেন মমতা ব্যানার্জি নাকি, হ্যাঁ, ওটা 2012 সালের ভিডিও। আমরা আছি এখন 2024 সালে। তো আমি ধরে নিচ্ছি যে তারপর আর কিছু বলেনি ফিরহাদ হাকিম বাগ বলেন? ফিরহাদ হাকিম, ওটাই তো বলছি, ফিরহাদ হাকিম তো তার নেতা, ফিরহাদ হাকিম এখন অনুব্রতর নেতা। তো তিনিও তো এখন দেখছি এই যে তাদের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। তো এই জায়গাটায় বাইরে রয়েছে, মমতাও বাইরে রয়েছে। তুমি বলো তাহলে কাকে ধরবে কাকে ছাড়বে? তাহলে সেই ডিসিশনটা তো সরকার নেবে। আমার কথা, বর্তমানে সরকারে রয়েছে শুভেন্দু অধিকারী সঙ্গে রাজ্যের পুরমন্ত্রী, ফিরহাদ হাকিম বলছেন বাঘ, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বীর। কাকে বলছে? অনুব্রত মণ্ডলকে বলছে। সে তুমি বলতে পারবে 22-এর জেলে যাওয়ার পর, তিহারে যাওয়ার পরে। ভাই, আজকের আলোচনা করছি আমরা, এর আগে কবে কোন দিন কি বলা হয়েছে কিছু না, এটা এই জন্যই বলা হচ্ছে। আমাকে তাই এখন বার করতে হবে শুভেন্দু অধিকারী কি বলেছিল নরেন্দ্র মোদী অমিত শাহ সম্বন্ধে। আমার কথা হচ্ছে, আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, তারপরে তিনি কি জানতেন? তিনি জানতেন, এটা কি করে জানছেন? আচ্ছা, তারপরে জানতেন না? না, আমি বলছি যে জানতো না। আজকে তো তার নেটওয়ার্কই ছিল না, তাহলে হয়তো ছিল না। এই পুরো ব্যাপারটা পুলিশের ইন্টেলিজেন্স ছিল, মানছো তো? সেই জায়গা, তার মানে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ ছিল। বলো, এর সাথে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থতার কোনো জায়গা নেই। পুলিশ মন্ত্রী ইন্টেলিজেন্স পায়, ডিজিএসপি রা ফোন করে ওনাকে আজকের দিনে তাহলে এই যে টুলু মণ্ডলকে পাওয়া যাচ্ছে না, তার জন্য শুভেন্দু অধিকারী ব্যর্থ। আজকের দিনে বারুইপুর ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তকে এখনো পাওয়া যাচ্ছে না, তার জন্য দায়ী কে? এই ব্যাপারগুলো, মানে এগুলোকে এত সিম্পলিফাই করে দেওয়ার জায়গায় আমরা নেই। আমার বক্তব্য হচ্ছে, আজকে আপনি আমাকে বলছেন যে মমতাপন্থী তৃণমূল তার মুখপাত্র হিসেবে আজকে মমতা ব্যানার্জির সাথে এই বীরভূমের সোকল বাঘ নেই, অনুব্রত মণ্ডল নেই। তার যে সাঙ্গপাঙ্গ, তিনি যেই পুরো নেটওয়ার্কটা করেছেন, তাদের উত্তরটা কে দেবে? এটা তো ঋতব্রত তৃণমূলকে দিতে হবে। তো ঋতব্রত তৃণমূলের কারোকে এখানে বসানো উচিত, তারাই উত্তর দেবে।
যে কিসের জন্য। এবং আমি আপনাকে এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এরা এই যে এই সমস্ত যা দুর্নীতি তুমি যাই করেছে বলো, তার জন্য তারা সেফ শেল্টার নিতে তারা ঋতব্রত তৃণমূলে না, গেছে, কিন্তু যেটা কিনা তুমি- শুভেন্দু অধিকারীর একটা আমি extension। মানছি এটা আগামী দিনেও মানুষ দেখবেন যে কারা গ্রেপ্তার হচ্ছেন কারা হচ্ছেন না, একদম ঠিক নীলাঞ্জন যেটা বলছেন। কিন্তু এটা তো পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এরা সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন, আর শুভেন্দু অধিকারী এরা তো জোড়া ফুলে জিতে এসছেন। তুমি তো শুভেন্দু আবার অধিকারী 19 আগের 20 সালে আগের কথা না না, চলে যাচ্ছ। আপনি তো 2012-তে টেনে নিয়ে 20 যাচ্ছেন সালের আগের যে কথা 12-তে চলে মমতা যাচ্ছে। ব্যানার্জি কি তাহলে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এক সময় কংগ্রেসে ছিল। না অবশ্যই, তো ওই জন্যই বলছি যে আমরা কন্টেম্পোরারি অ্যানালিসিস করি। এই সময় একটা জিনিস পাওয়া গেছে, আজকের আলোচনা করব আমরা ইনস্ট্যান্স বেসিসে, আমরা ইনস্ট্যান্স বেসিসে আলোচনা করব। আজকে আপনি যদি মমতা ব্যানার্জিকে টানতে চান, যদি সত্যি আপনি মমতা ব্যানার্জিকে ইমপ্লিকেট করতে চান বা সরকার যদি করতে চায়, তাহলে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করুন আপনারা, সেইটা করুন। বা সেই সময় সেখানে যারা পুলিশের যারা ছিল, আমি তো এখানে একজন পুলিশেরও নাম পেলাম, আমি একটা স্টেটসম্যানে আজকে বেরিয়েছে, সেখানে বলছে এই যে টুলু মণ্ডল তার যথেষ্ট ঘনিষ্ঠ লিঙ্ক ছিল উইথ সাইগাল হোসেন। সাইগাল হোসেন কে না অনুব্রত মণ্ডলের বডিগার্ড, অত্যন্ত ক্লোজ রিলেশন। সেই জায়গা থেকে আমি তুমি বলছি, এটাও জানো যে সাইগাল হোসেনকে মারার জন্য লরি দিয়ে তার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল। না না, এগুলো তার হয়েছে 2 বছর না এবং 5 বছরের মেয়ে রাস্তায় পৃষ্ঠ হয়ে মারা গিয়েছিল। সেই তো এবার information থাকবে। এই যে এখানে যে বড় বড় বিষয়গুলো উঠে আসছে, যে নেটওয়ার্ক বা নেটওয়ার্ককে ধামাচাপা দেওয়ার যদি কোনো চেষ্টা হয়ে থাকে, মানে টু ডানাওয়ে উইথ করতে যদি কেউ চেয়েছিল, হবে না, এই ব্যাপারগুলো একজন লোককে গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তুমি বলছো যে চাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। না, আমি বলছি সেটাই হয়েছে, সেটাই বলছি। সন্দেশখালীর ক্ষেত্রে শেখ শাহজাহানের সাক্ষীকে কয়েকদিন আগে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে সমস্ত ঘটনাগুলো জুড়ুন একসঙ্গে, বুঝতে পারবেন যে কোথায় গল্পটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ যে সাক্ষী দেবে তাকে তুমি প্রাণে মেরে ফেলো, প্রাণে মেরে ফেলো। আজকের দিনে কে কি বলছে আমি জানি না, কিন্তু সুমিত রায় সম্পর্কে আমি খুব চিন্তিত থাকি সব সময়, অতিরিক্ত আমি চিন্তিত থাকি যেই ব্যক্তির কি হয় না হয়। তো তাকেও পাওয়া যাচ্ছে, আমি তো বলছি খুব চিন্তিত থাকি। মানে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টেলিজেন্স এত বেড়ে গেছে যে তারা কিছুই খুঁজে পাচ্ছে। একটা ছোট্ট বিরতি নেব, চার্লস নন্দীর কাছে আসবো, অনেকক্ষণ ধরে বসে রয়েছেন চার্লস দা। এর সঙ্গে কিন্তু সীমান্তের ত্রাস, গরু পাচার, কালোবাজারি, আরো নানান রকম পাচারের সঙ্গে যুক্ত হচ্ছে বারিক বিশ্বাস। শোনা যাচ্ছে বারিক বিশ্বাস ছিল এর আত্মীয়। এই টুলু মণ্ডলের মেয়ের বৈবাহিক সূত্রে কি বারিকের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল? আমার কাছে ঠিক এখনো স্পষ্ট নয়, ইনপুট আমি নেব। কিন্তু এই যে বিরাট নেক্সাস চলতো, মানে বসিরহাট থেকে শুরু করে বীরভূম, মানে বুঝতে পারছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত, একটা প্রায় পশ্চিম প্রান্তের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, সেইখানে, আর তার সঙ্গে হচ্ছে পূর্ব প্রান্তে একদম বাংলাদেশ সীমান্তে বসিরহাট। এই যে বিরাট নেক্সাস, টোটাল ফেলিওর নাকি সবকিছু জেনে চোখ বন্ধ করে রাখা? আজকে নীলাঞ্জন মানতে নারাজ হলেও চার্লস দা কি বলবেন বিরতির পরে শুনবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়, চার্লস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। কিভাবে পাথর খাদান থেকে একজন বাস চালক থেকে, প্রথমে শুনতে পাচ্ছি যে টুলু মণ্ডল নাকি মাথায় করে পাথরের বস্তা নিয়ে যেত, এই পাথর খাদানে শ্রমিক হিসাবে কাজ করতো টুলু, যার এই প্রাসাদের মতো বাড়ি ভোলা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল, আর এই মিনার চালাতে হচ্ছে সরকারি বাস। এখান থেকে কিভাবে মানে আমাকে না দাদা একটু টেকনিক্যালি বোঝান না যে কিভাবে কোটি কোটি টাকা আসতে পারে এদের কাছে। আমি প্রথমেই আপনি অলরেডি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য বলে দিয়েছেন, তার মধ্যে ঢুকছি না, যেগুলো এখনো কভার করে সেটা আমি চেষ্টা করছি। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে প্রথমে বলতে হবে যে আমরা এতদিন জানতাম জাদু সম্রাট, পিসি সরকার জাদু সম্রাট, এখন শুনলাম পাথর সম্রাট। এই হচ্ছে যে যার কথা বলছেন টুলু মণ্ডল। আপনাকে একটা ছোট্ট ছবি দেখাবো যেটা আজকে খুব ওপরের বার্ডাই থেকে নেওয়া, এটা ড্রোন শট কিনা আমি জানি না, এই দেখুন একটু বড় ফুল স্ক্রিন দেখাও, এইটা হচ্ছে ওর খাদান, দেখতে পাচ্ছেন কয়েকশো লরি দাঁড়িয়ে রয়েছে। ড্রোন, এটা হচ্ছে পার্কিং স্পেস ড্রোন, হ্যাঁ ড্রোন শট, মেবি এটা ড্রোন শট। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট লরি, পাথরের খাদান, গাদা, বিরাট জায়গা নিয়ে জোড়া, এই পুরোটার মালিক ছিলেন। এবং আমরা জানি যে বীরভূমের 12টা গেট, এই পাথর খাদানের 12টা গেটেরই দায়িত্ব ছিল টুলু মণ্ডলের হাতে। প্লিজ কন্টিনিউ। এই যে টুলু মণ্ডল টুলু করে যাচ্ছেন, আসলে ও হচ্ছে তৃণমূলী জেহাদি, এর আসল নাম হচ্ছে নাজিমউদ্দিন, মোহাম্মদ নাজিমউদ্দিনের নাম, টুলু হচ্ছে আসল নাম নয়, পাড়ার নাম, আসল নাম নাজিমউদ্দিন। এর যে উত্থান, যেটা আপনার একটু আগে বললেন যে ওখানে মজুর ছিল, ওই যে পাথরের খাদান, সেখানে ও দিন মজুর ছিল, সেখান থেকে একটা সেকেন্ড হ্যান্ড লরি কেনে, সেকেন্ড হ্যান্ড লরি কেনে, সেখান থেকে ও লরি দিয়ে বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই দিত, এই বাড়ি করার যে পাথর সাপ্লাই দিত।
তারপরে আরেকটা লরি কিনে আশপাশে ঝাড়খণ্ড টারখণ্ডে যে সাপ্লাই সেখানে দিত। এখন এই পাথর খাদান ব্যাপারটা কি আমার মনে হয় সিএনএর দর্শকদের জন্য একটু একটু বলে দিই, ছোট্ট করে বলে দিই, তাহলে মানুষ বুঝতে পারবে। দেখুন, খনি থেকে বড় বড় পাথর এগুলো প্রথমে ক্রাশারে যায়, ক্রাশারে গিয়ে ওই পাথরগুলো সাইজগুলো ছোট ছোট করা হয়, মানে এই যে এখন যে ঢালাই ফালাই হয় না, ওখানে ছোট ছোট করা হয়। এই ক্রাশারে যাওয়ার পরে পাথর ছোট হয়। এই ক্রাশার থেকে 16 থেকে 18 চাকার যে লরিগুলো, এগুলো আস্তে আস্তে এবারে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। যেটা দেখা যাচ্ছে যে লরি প্রতি অ্যাকচুয়ালি দিনে ধরুন ওখানে 3-3.5 হাজার লরি ওখান থেকে বেরোয়, এবং লরি প্রতি ইনকাম হওয়া উচিত 8 থেকে 10 হাজার টাকা সরকারের রাজস্ব হওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু হতো না। আমরা দেখতাম যে হয়তো খুব বেশি হলে 10% সরকারের ঘরে জমা পড়ছে, কতটা জমা পড়ছে কতটা মারা যেত আমি তার আগে আমি এই বক্তব্যের সাপোর্টে অনুব্রত মণ্ডলের একটা বক্তব্য একটু শুনিনি, তারপর চার্লস দাকে কন্টিনিউ করাবো। এই যে রাজস্বের একদম যে ইনস্ট্যান্স দিচ্ছেন, চার্লস দা কি বলেছিল কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল? বীরভূম যার হাতের তালুর মতো, সব দায়িত্বে সে ছিল, বীরভূম জেলা সভাপতি ছিল তৃণমূলের। কি বলেছে অনুব্রত, শোনাই আপনাদের। বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। আমি জেলে গেলাম কেন? চলুন, জেলে গেলাম কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। চার্লসদা, অভিষেকের জন্য উনি জেলে গেলেন, সরকারি রেভিনিউ 3.5 কোটি থেকে কমে দাঁড়ালো 40 লাখ। এবার গল্পটা একটু ক্লিয়ার করুন। খানিকটা ঠিকই বলেছে, আমি একটু ক্লিয়ার করে দিই। সরকারের রেভিনিউ যদি আপনি আসেন 25-এর, আমি ছোট্ট ফিগার দিচ্ছি, 25-এর এপ্রিল 2025-এর এপ্রিল থেকে অক্টোবর, আচ্ছা যদি আমি হিসেব দেখি, এটা কিন্তু সরকারের রেভিনিউ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখান থেকে গড়ে দেখা যাচ্ছে দিনে যেখানে রাজস্ব জমা পড়েছে মাত্র 19 লাখ টাকা, অথচ হওয়া উচিত দিনে 3 কোটি টাকা। আচ্ছা, যেখানে 3 কোটি টাকা দিনে রাজস্ব জমা পড়া উচিত সরকারের, সেখানে জমাপত্র পড়েছে মাত্র 19 লাখ টাকা। এটা হচ্ছে 2025-এর এপ্রিল থেকে অক্টোবরের গড়ে। এইসব ক্ষেত্রে কোনো অডিট হয় না? মানে সরকার বুঝতে পারেন এগুলো? কি করে বুঝবো? এই তো অনুভূত তো বলে না, কিন্তু 3.5 কোটি থেকে যখন ক্যামাক্সিটে যেত না, 3.5 কোটি পাচ্ছি আমি। এই আজকে কালকে একজন বিজেপি রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, উনি বললেন এখন আমরা মোটামুটি 2.5 কোটি করে পাচ্ছি। আমি সেটাও বলে দিই, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে মের 17 তারিখ, এই প্রথম মের 17 তারিখ ওইখান থেকে টাকা জমা পড়েছে 1 কোটি 20 লাখ। আচ্ছা, পরের দিন মের 18 তারিখ জমা পড়েছে 2 কোটি 30 লাখ। শুভেন্দু অধিকারী অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন এটা আমরা গড়ে 3 কোটিতে নিয়ে আসবো পার ডে। অর্থাৎ বুঝতে পারছেন যে টাকার অঙ্কটা কোন জায়গায় চলে গেছে। শুভেন্দু অধিকারী বলছে সরকারের টার্গেট 19 লাখ জমা দিত মাত্র। হ্যাঁ, মাত্র 19 লাখ। সরকারের যেখানে দিনে 3 কোটি আর জমা পড়তে মাত্র 19 লাখ, এই বাকি টাকাটা কোথায় যেত ক্যামাক্সিট উত্তর দিতে পারবে, অনুব্রত মণ্ডল উত্তর দিতে পারবে। এটা নীলাঞ্জন আমাদের ক্যামাক্সিট কালীঘাট এগুলো যায়। আমাদের যেটা টার্গেট, যেটা শুভেন্দু বাবু অ্যাসেম্বলি দাঁড়িয়ে বলেছেন যে মাসে 100 কোটি টাকা ওখান থেকে আমরা তুলবো, এই হচ্ছে আমাদের টার্গেট। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এই যে লোকটা নাজিবউদ্দিন টুলু মণ্ডল, এই টাকাটা কি করে বানাতো? মানে যখন লরিটা বেরোচ্ছে 3 রকমের কর ওখানে আদায় হয়। প্রথমে বাম আমলে যেটা হতো, বাম আমলে ওখানে শুধু ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টকে একটা কর দিতে হতো, রাজস্ব দিতে হতো। এই তৃণমূল আসার পরে বললো না, ওটা দিলেই হবে না, লরি যখন বেরোচ্ছে প্রথমে দিতে হবে ল্যান্ড রিফর্মসকে রাজস্ব, তারপরে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত তারা একটা টাকা কাটতো। আচ্ছা, 16 থেকে যেটা হলো, এটা বললো না ওই অবধি করলে হবে না, তারপরে একটা ডিসিআর হবে, মানে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, মানে থার্ড আর একটা আপনাকে রাজস্ব দিতে হবে। এইখানে টুলু মণ্ডলের গল্পটা শুরু হলো। ও কি করলো, ওইখান থেকে নকল শুরু করলো। এই ডিসিআর কাটা বলা হয়, ডিসিআর কাটা। আচ্ছা, ডিসিআর কাটা, ডিসিআর পুরো কথাটা ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট। মানে এটা টুলু মণ্ডল নকল করে টাকাটা নিত, নকল স্লিপ ধরিয়ে দিত। আর যেহেতু টোল প্লাজা ছিল, টোল প্লাজা যখন দেখাতো গিয়ে ছেড়ে দিত ওরা। এই করে টুলু মণ্ডল কি করলো, টুলু মণ্ডলের এবারে মেয়ের বিয়েতে আসে। তার মানে এই টাকাটা তো সরকারের ঘরে যাচ্ছেই না, পুরোটাই টুলু মণ্ডল, মানে পুরোটাই নকল। আর এর কোনো ভিজিলেন্সও নেই, মানে সরকার পুরো নিশ্চুপ। মানে এটা কি ক্যামাক্সিটে মানে করবে কে? ভিজিলেন্সের অভিষেকদের জন্য হতো, ভিজিলেন্সের দায়িত্বে সর্ষের মধ্যেই তো ভূত। আচ্ছা, যেখানে সর্ষের মধ্যেই ভূত আছে, ভিজিলেন্সটা করবে এটাকে। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট আসি, এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হলো 28 ডিসেম্বর 2024 সাল। হ্যাঁ, একদম। এখানে দেখা গেল যেটা উদয়পুরে নিশ্চয়ই গিয়েছেন, উদয়পুরে যে
তাজ লেক প্যালেস 5 স্টার হোটেল, মানে আপনি রাজস্থানের উদয়পুর বলছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ। রাজস্থানের উদয়পুরে যে তাজ লেক প্যালেস, তার যে 5 স্টার হোটেল, তার রেপ্লিকা, তার আদলে ওখানে সিউড়িতে তার মেয়ের বিয়ে, একদম সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখাচ্ছে তাজ লেক প্যালেসের আদলে ওখানে। আরো মজার ব্যাপার হচ্ছে যে যখন বিয়ে হয় কলকাতা শহরে যতগুলো 5 স্টার হোটেল, অল রুমস ওয়ার বুকড। আচ্ছা, সিউড়ি বা বীরভূমে যত হোটেল, গুড হোটেল, সব বুক হয়ে গেছিল রুম। এখানে এসেছিল আরবাজ খান, সালমান খানের ভাই, ছবি দেখাও যাচ্ছে, আরবাজ খান, তারপরে জাহির খান, আসরানি, মোনামি ঠাকুর, অঙ্কুশ, এরা সব এসেছিল। ইনফ্যাক্ট মোনালি ঠাকুর ওখানে গানও গেয়েছিল। হ্যাঁ, এইভাবে ও এখানে মেয়ের বিয়ে দেয়, যেটা হ্যাঁ সুমিত রায়, যার কথা বলছিলেন, যার কাছে টাকাটা পাঠাতো, এই সুমিত রায়ও কিন্তু ওখানে ইনভাইটি ছিল। আমাদের কাছে অভিষেকের পিএ সুমিত রায়, রাইট, এক্স্যাক্টলি, যাকে এখন পুলিশ খুঁজছে। পুলিশ যাকে খুঁজছে, সুমিত রায় ওয়াজ অলসো ওয়ান অফ দ্য ইনভাইটিস। সেখানে সুমিত রায় যাওয়ার কথা ছিল, গিয়েছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমরা সঠিক তথ্য দিই, এটাই বিজেপির বিশেষত্ব। এবারে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন, একটু আগে আমার তৃণমূলের যিনি এখানে আছেন প্যানেল, উনি বলছিলেন যে কেন ওরা করেনি। একটা কথা মনে রাখতে হবে যে শুভেন্দু অধিকারী সরকার আছে বলেই এখনো পর্যন্ত ওখানে টাকা গোনা হচ্ছে। শুভেন্দু অধিকারী সরকার আছে বলেই ওইখানে রেড হয়েছে। শুভেন্দু অধিকারী সরকার আছে বলেই ওখানে সোনা এখনো বাজেয়াপ্ত হয়েছে। যদি ওই ভাইপোর সরকার থাকতো, ওয়ান ফোন কল যেত শুধু ওসির কাছে যে বন্ধ করে দাও, সব বন্ধ হয়ে যায়। বিষয়টা সামনেই আসতো না, সামনেই আসতো না, কারণ রেডটা তো করছে রাজ্য পুলিশ। কি মানে অভাবনীয় যে চিন্তা করা যায়, দিনের পর দিন সরকারের পা মেরে খোঁড়া করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে প্রশাসনিক সভায় উনি বলেছেন আমার কাছে পয়সা নেই, আমি কি করব। সরকারি কর্মীদের জন্য দাঁড়িয়ে অনিল জানা সরকারি কর্মী প্রাক্তন অফিসার এখানে রয়েছেন, বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেছেন আমার কাছে টাকা নেই, আমি ডিএ দেবো কি করে, টাকা নেই। এমনকি সেটা সাবমিশন সুপ্রিম কোর্টে করেছে, সরকার চালাতে পারে, সুপ্রিম কোর্টে করেছেন যে আমার কাছে টাকা নেই। কিন্তু এইভাবে টাকা নয় ছয় হয়েছে। এরপরেও নীলাঞ্জনের মতো আপাতভাবে সৎ এবং একেবারেই লোভ প্রবৃত্তি যার মধ্যে একেবারে নেই, সে তবুও সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়ে গিয়েছেন। ভাবা যায় মানে এদের ডেডিকেশন। আসলে আমি অবাক হয়ে যে এইগুলো দেখে যে মানে কোন লেভেল পর্যন্ত দুর্নীতি হয়েছে। আমি অবশ্যই বিরতি নেব, বিরতির পর ফিরে আসব। ব্লাড ব্যাংকে দুর্নীতি হচ্ছে, ভাবতে পারেন? ব্লাড ব্যাংকে আপনি ডোনার নিয়ে গেলেও আপনাকে 1000 টাকা করে কর করে গুনতে হবে, আর সেটা বেড়েছে দিনের পর দিন। লেটেস্ট আপডেট 1600 টাকা। অর্থাৎ আপনি ডোনার নিয়ে যাচ্ছেন, রক্ত নেবেন, 1 প্যাকেট রক্তের দাম 1600 টাকা দিতে হবে। ব্লাড ব্যাংকে দুর্নীতির তথ্য আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর 4টি ব্লাড ব্যাংকের এগেনস্টে এফআইআর রুজু করল। তদন্ত শুরু হবে পুলিশের এবং আগামী দিনে মানে বেরিয়ে আসবে সামনে নিশ্চিতভাবে যে ব্লাড ব্যাংকের এই বিরাট নেক্সাসে কারা কারা জড়িত ছিলেন, কাদের নির্দেশে এই কাজ হতো, এটা অবশ্যই সামনে আসবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আমি সেই সমস্ত বাইটস, সমস্ত তথ্য আমি সামনে আনবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের গেস্ট ডক্টর রঞ্জন ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক আইএমএ বঙ্গীয় শাখা, উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর ভট্টাচার্যকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিরতির পর ঢুকে আমি শুরু করব ডক্টর রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে, যে এই ব্লাড ব্যাংকের দুর্নীতি কি তথ্য রয়েছে বা আপনারা কতটা জানেন, কিভাবে জানেন। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। তাহলে এই বীরভূমের খাদান থেকে টাকা কিভাবে কলকাতায় আসতো তারও অনেক গল্প আছে, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাই যে রক্ত নিতে গেলে কি সমস্যায় পড়তে হয় মানুষকে। আসুন কি বলেছেন বিভিন্ন রোগীর আত্মীয়, তাদের পরিবারের মানুষজন যারা ব্লাড ব্যাংকে প্রত্যেক দিন সাফার করেন। আসুন শুনুন। 1600 টাকা করে লাগবে না, জানি না। এর আগে একবার এসেছিলাম, 1000 টাকা আপনার দিতে হতো, প্লাস ডোনার লাগতো। এখন ডোনার লাগবে না, 1 ইউনিট ব্লাড 1600 টাকা, এটাই বললো। একটু তো বেশি লাগছে, এখন কিছু তো করার নেই, প্রাইভেট জায়গা, তাই না? সেরকম তো তাই, সে তো জানা নেই। এর আগে আমি একবার বাবার জন্য আমি এসেছিলাম, বাধ্য হয়ে নিয়েছি, মানে ডোনার দিয়ে আমি ব্লাড দিয়েছি, প্লাস 1000 টাকা নিয়েছে। এখন খোঁজ নিলাম তো বলছে পার ইউনিট ব্লাড 1600 টাকা করতে। তো এগুলো তো ঠিক নয়, কারণ মানে ব্লাড ব্যাংকে তারাই আসেন যারা মানে কোনো সিরিয়াস পেশেন্ট নিয়ে ছোটাছুটি করছে, তো তারা এমনি প্রবলেমের মধ্যে থাকেন। তো জিনিসগুলো মানে যদি রিজলভ হয়
সঠিকভাবে স্বচ্ছতা আসে বা সরকার সেই সঠিক কোনো পদক্ষেপ নেয়, সেটা ভালো হয়। আপনারা সমাজের ভালো কাজ করছেন, করে যান। তো খুব একটা জরুরি বিষয়। আমরাও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, রক্ত দিয়েছি। এত যে ভেতরে ষড়যন্ত্র বা কী আছে, কতটা সত্যি কতটা মিথ্যা জানি না, লাস্ট অবধি বোঝা যাবে কতটা সত্যি কতটা মিথ্যা। ইনভেস্টিগেশন শুরু হয়েছে? নিশ্চয়ই, ভালো কথা তো, প্রতিটা ব্যাপারে করা উচিত। স্বাস্থ্য দপ্তর যখন কমপ্লেন করছে, ইনভেস্টিগেশন না করে তো কমপ্লেন করছে না। নিশ্চয়ই কিছু আছে, স্বাস্থ্য দপ্তর তো আর বোকা না, অন্ধ না। এতগুলো স্টাফ আছে, এরা বলছে আমরা কিছু জানি না। দেখুন, ওরা পেটের দায় এখানে চাকরি করে, সকলে আমরা সব কোম্পানি সবাই চাকরি করে। তারা যদি বলে ফেলে তুই চাকরিটা চলে যায়, কালকে কে ভরণ পোষণ নেবে? ডক্টর ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, যুগ্ম সম্পাদক IMA বেঙ্গল ব্রাঞ্চে। ডক্টর ভট্টাচার্য পেশাগত জায়গা থেকে দাঁড়িয়ে মনোরোগের চিকিৎসা করেন, কিন্তু এই সমস্ত ঘটনা দেখলে তো খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষের মনোরোগী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এই ভয়াবহ অভিযোগ কি আপনাদের কাছে আসতো বা আপনারা জানেন এই সব বিষয়ে? ইনপুট ছিল? দেখো দেবাশিস, আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যেটা সারা পৃথিবীর মধ্যে লার্জেস্ট NGO, ডক্টর বিধায়চন্দ্র রায়ের দ্বারা প্রতিষ্ঠিত, আমরা বহুবার এরকম ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি, স্বেচ্ছা রক্তদান শিবির। আজকে তোমার যে ব্লাড ব্যাংকের পরিসংখ্যান আছে সারা পশ্চিমবঙ্গে, আনুমানিক 89টা স্টেট রান ব্লাড ব্যাংক আছে, 17টা সেন্ট্রাল রান এবং তার সাথে 89টা প্রাইভেট রান। এইবারে আমরা জানি যে রক্ত কখনো বিক্রি করা যায় না, আমরা রক্তটা সবসময় তাড়াতাড়ি দিই এবং একটা রক্ত থেকে পৃথকীকরণ প্রক্রিয়া, সেগ্রিগেশন প্রসেস, একটা 4 জন মানুষ উপকৃত হতে পারেন। একটা রক্তের ব্ল্যাকে আনুমানিক 450 থেকে 500 ml রক্ত থাকে এবং সেটাকে আমরা যখন সেপারেশন করি তখন আমরা প্লাজমায় চলে যাই এবং তার সাথে আমাদের যে RBC, WBC এবং প্লেটলেট কনসেন্ট্রেট, এই কয়েকটা জিনিস থাকে। এছাড়াও ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বিভিন্ন সময় দিতে হয়। এবারে এগুলো সম্পূর্ণরূপে বিনামূল্যে হয় এবং আমরা যখন ভলেন্টারি ব্লাড ডোনেশন অর্গানাইজ করি তখন একটা মিষ্টির প্যাকেট বা খাবার প্যাকেট আনুমানিক 30 টাকা বাজেট থেকে, তার বেশি দেওয়া যায় না, এবং তার সাথে একটা সার্টিফিকেট দেয় এবং সেই সার্টিফিকেটটা এই SBTC থেকে সেটা দেওয়া হয়। এবার এই রক্তটা তারপর কোথায় যায়? কারণ আমরা যদি হাসপাতালে যখন কাজ করি দেখি যে সমস্ত পরিচিত কিছু কিছু মুখ হাসপাতালে ঘোরাফেরা করে, তারা এই ব্লাড ব্যাংকের চারপাশে না কিরকম মাছির মতো ভনভন করে। তার মানে এখানে একটা উৎস আছে যেখান থেকে বিভিন্নভাবে এই গভর্নমেন্ট থেকে প্রাইভেটে নিয়ে যাওয়া যায় এবং প্রাইভেটের যারা রয়েছেন তারা যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে কোনো চিকিৎসক থাকে না, ভুয়ো চিকিৎসকদের দ্বারা প্রবল উৎসাহের সাথে তারা এই রক্ত সংগ্রহ করেন এবং যেটা বাজারে আনুমানিক নর্মাল ক্ষেত্রে চাহিদা যদি বেশি না থাকে তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা 400 টাকা পার ইউনিট, প্যাক সেল 400 টাকা ইউনিট এবং কোনো কোনো ক্ষেত্রে হোয়াইট ব্লাড, হোল ব্লাড, সেটা 1500 টাকা পার ইউনিট হিসেবে বিক্রি হয়। এবার অনেকটা ফ্লাইটের ফেয়ার যেরকম লাফিয়ে লাফিয়ে বাড়ে চাহিদার সময়, তেমনি মানুষের বিপদ বুঝে এরা কি করে, এগুলোই 1500, 2000, 3000, তুমি একটা বললে 1600 টাকার রেট, এটা কোনো ফিক্সড রেট নয়। আজকে যেভাবে বিপুল পরিমাণ সংখ্যা এবং তার সাথে এই কিট কেলেঙ্কারি তো যুক্তই হচ্ছে। আমরা জানি HIV মানে HIV তো স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যে স্যাক্সের এবং এইগুলোর যে টেস্ট করা হয়, হেপাটাইটিস B, হেপাটাইটিস C এবং HIV যেটা রক্ত দ্বারা সংক্রমিত হয়, তাড়াহুড়ো করে দ্রুততার সাথে বিক্রি করে মুনাফা করার জন্য তারা সঠিকভাবে এগুলো দেখেনও না যে টেস্টিং প্রপার হচ্ছে কিনা। আর এই বাস্তুঘুঘু এগুলো এক জায়গায় থাকে না, একদম টপ টু বটম করাপশনের একটা চেন থাকে, না হলে এই জিনিস কোনোদিনই সম্ভব নয়। আপনার কি মনে হয় যে এর থেকে তদানীন্তন মানে এর আগের যে সরকারের স্বাস্থ্য দপ্তরের কেউ লাভবান হতেন? দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে কোভিডের সময় র্যাপিড অ্যান্টিজেন কিটে আমরা দেখেছি কিরকম কেলেঙ্কারি হয়েছে এবং যারা রয়েছেন তারা ধৃতরাষ্ট্রের মতো থাকতেন, তাদের নাকের ডগাতেই এগুলো ঘটতো। এবার দেখতে হবে আজকে 6টা জায়গায় আমরা প্রাইভেট অর্গানাইজেশনে দেখেছি, সেখানে রেইড করা হয়েছে এবং সেই জায়গাগুলো কলকাতা সহ শহরতলিতেও বিস্তৃত। আমরা দেখেছি রায়গঞ্জে রয়েছে, কৃষ্ণনগরে রয়েছে এবং বর্ধমানে, পূর্ব বর্ধমানেও এই জিনিসগুলো হাওড়াতে প্রাদুর্ভাব রয়েছে, কন্ট্রোলে থাকে। তেমনি আমাদের বিভিন্ন ক্ষেত্রে
আমাদের যে স্টেট লেভেলের যারা স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা থাকেন, তার যে ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টররা থাকেন, তার অধস্তন কর্মচারী, তাদের নাকের ডগা দিয়ে এটা হয় এবং তারা হয় খোঁজ খবর ঠিক রাখেন না বা বৃহত্তর ষড়যন্ত্রে কেউ লিপ্ত ছিল কিনা পূর্বতন ক্ষেত্রে, তার জন্য বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একেবারে সদর্থক ভূমিকা হয়তো নেবেন, একদম সেটাই আশা করি। আমি অনিলদার কাছে আসি। অনিলদা, এই ক্ষেত্রে ধৃতরাষ্ট্র যদি অন্ধ হন, মহাভারতের গল্প তাকে বলার জন্য সঞ্জয় ছিলেন, এই ক্ষেত্রে সঞ্জয়ের ভূমিকায় কাউকে দেখা গেল না। আমি একটা কথা বলেছিলাম বারবার, আপনি দেখেছেন তো বিভিন্ন নদ নদীর উৎসমুখ থাকে বিভিন্ন জায়গায়, গিয়ে লাস্টে কোথায় মেশে? সমুদ্রে গিয়ে, সাগরে গিয়ে। একদম। এখন তো জানা যাচ্ছে সাগর পেরিয়ে মহাসাগর পেয়ে টেমসের পাশেও চলে গেছে, এরকম খবরও পাওয়া যাচ্ছে। আর এখন এই যে জিনিসগুলো কে করবে? আপনি স্যামুয়েল টেলার কোলেরিজের একটা গল্প ছিল, রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনারে, কবিতা একটা লাইন ছিল, পুরো কবিতাটা মনে নেই, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এ ড্রপ টু ড্রিঙ্ক। আচ্ছা, মনে পড়ে লাইন? চারিদিকে জল কিন্তু পানীয় পানযোগ্য। আমি বারবার বলছি, এই বিগত সরকার যারা ছিল, WBCS এর চাকরি, পুলিশ, কর্পোরেশন এবং যতগুলো জায়গায় পার্মানেন্ট চাকরি হয়েছে, আমি বলেছিলাম যে আপনারা এফিডেভিট করে যদি বলতে বলেন মহামান্য আদালত, যে আপনারা এফিডেভিট করে বলুন আমরা এগুলো উইথ ট্রান্সপারেন্সি করেছি, কোনো রকম ম্যানিপুলেশন হয়নি এবং একমাত্র যোগ্য প্রার্থীদের দিয়েছি। মন্ত্রীগুলো তো সবার আগে পালাবে, আর যারা রিক্রুটিং হতে হবে তারা দেবেন হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করে, যার ওখানে বড় বড় লোক রয়েছে, কোটি টাকায় খরচা করে সেগুলোকে লিঙ্গার করে চলে যাবে, কোনো দিন ওটা আসবে না, কারণ এটা একটা কোনোটারই স্বচ্ছতা নেই। আমি বারবার হচ্ছে WBCS পর্যন্ত আপনি দেখেছেন ভিডিওরা, কোনটাতে আপনি বলবেন, পুলিশে বলুন, এতে বলুন, কোনটায় বলুন, কর্পোরেশন সব কটা এনকোয়ারি হচ্ছে, সব কটা এনকোয়ারি হচ্ছে, কত যাবেন? বিগত সরকারের যদি তদন্ত করতে হয় দুর্নীতির, দুর্নীতিটা একটা মানে সিস্টেমে হয়ে গেছে, মানে করতেই হবে আর কি, দুর্নীতিটাই সিস্টেম, দুর্নীতিটাই। এর বাইরে যদি কেউ যাও তাহলে তুমি বেশ। একটা বিরতি নিয়ে ফিরে এসে চার্লস নন্দী আর নীলাঞ্জন বলবেন যে এই দুর্নীতিকে সিস্টেম রাখার পরেও বছরের পর বছর জিতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই টাকাকে কাজে লাগিয়ে বাইরের রাজ্যে ভোটে জেতারও স্বপ্ন দেখেছেন, সঙ্গে দিল্লি জেতারও কথা ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন ভোটের মঞ্চ থেকে। এই যে দিল্লি জয় করবেন বা উনি প্রধানমন্ত্রী হবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এটাই ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা এবং বাসনা। শুধু পরিকল্পনা না, এটা বাসনা। পরিকল্পনা হলে তো তার পেছনে কিছু থাকতো, কিন্তু আমরা যেখানে, এই যে অনিলবাবু যে কথাটা বললেন একেবারে ফেলে দেওয়ার মতো নয়, আপনি একটু গভীরে গেলেই সেখানেই কোথাও না কোথাও দুর্নীতি আপনি পাবেন। মানে একেবারে ইনস্টিটিউশনের মতো, মানে যেটা বলা হয় যে ক্রিমিনালাইজেশনকে একেবারে ইনস্টিটিউশনালিজম করা হয়েছিল, এই যে বিষয়টা, এটা কখনোই কেউ টের পাননি এবং আজকের দিনে দাঁড়িয়েও তারা নিজেদের সৎ বলে প্রতিপন্ন করবার চেষ্টা করছেন যখনই সুযোগ পাচ্ছেন। ইন্টারফেয়ার করছি, আপনি যে ক্রিমিনালাইজেশন কথাটা বললেন না, ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্সে ছিল, কেউ প্রত্যক্ষভাবে রাখে, কেউ পরোক্ষভাবে রাখে, পরে যাতে ডিজন করতে পারে। এখন দেখছেন আমরা থেকে যে জানি না, এখন সব ওখানে যখন ক্রাইমগুলো হয়েছে তখন তো ওরা একদমই ওইখানে যায়, তখন তো ওনার দায়িত্বে ছিলেন। চোরেদের যদি এখন চোরেরা সব চলে গেছে, সেই কথাটাই যদি ধরে নেওয়া হয়, তার চোরেদের সর্দার বা সর্দারনি কে ছিলেন, শুধুমাত্র দায়িত্ব তো নিতে হবে। এটা নীলাঞ্জনদের ভাষায় শুধুমাত্র নয়, এটা নীলাঞ্জনের কথা আমি বলছি, শুধুমাত্র স্নেহে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে চুপচাপ থাকতেন। তো আসবো ফিরে, কি বলছে নীলাঞ্জন শুনবো, চার্লসদার থেকে উত্তর নেব, সঙ্গে থাকুন। নীলাঞ্জন, আজকে যখন এই তথ্য সংগ্রহ করতে আমাদের প্রতিনিধি যান, তোমাকে আমি কিছুটা ফ্ল্যাশব্যাক দেখাতে পারি, পুরোটা দেখানো যাবে না, তোমরা বলতে পারবে না। আসুন একবার স্ক্রিনে দেখাই আমাদের প্রতিনিধি মফিজুলকে ঘিরে কি অবস্থা তৈরি হলো, আসুন দেখি। লাইফ কেয়ার ইউনিটের ব্লাড ব্যাংকের এগেনস্টে এফআইআর করেছে। এফআইআর যা কিছু জানার আপনারা স্বাস্থ্য ভবনে গিয়ে জিজ্ঞেস করুন। স্বাস্থ্য ভবন তো খবরটা করুন, খবর হয়েছে, আপনাকে পাঠিয়েছে কাগজ টাকা। না না, স্বাস্থ্য ভবন থেকেই তো খবর এসছে, আপনারা এফআইআর হচ্ছে না হয়নি। আপনাকে ডিস্টার্ব করবেন না, যা জানার ওখানে গিয়ে জানুন। ডিস্টার্ব করছেন, আপনি চিল্লাচ্ছেন, বারবার ডিস্টার্ব করছেন। এখানে পেশেন্ট পার্টি আছে, আপনি গিয়ে ওখানে, আপনাদের এখান থেকে রক্ত পাচার হতো কেন? আপনি গিয়ে ওখানে জিজ্ঞেস করুন। রক্ত পাচার হতো কি হতো না? আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, ওখানে সমস্ত স্বাস্থ্য দপ্তর ঠিক বলছে না ভুল বলছে? আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করুন, বারবার আমাদের ডিস্টার্ব করবেন না। আমি আপনাকে বলছি, বলুন হোয়াট ইজ পাচার, আপনি কেন পরিষ্কার সংজ্ঞাটা বলুন। সমস্ত নিয়ম মেনে সবকিছু আছে, আপনি বাইরে যান, কাকে বলে শুধু ডিস্টার্ব করবেন না। বলুন, চোখ থেকে দেখেছেন
পাচার হচ্ছে। স্বাস্থ্য দপ্তর ভুল করে, স্বাস্থ্য দপ্তর ভুল করে আপনাকে চিঠি দিয়েছে, স্বাস্থ্য দপ্তর এফআইআর করেছে, প্রমাণ কিছু দিয়েছে, দেখান কাগজ, দেখান কমপ্লেন, কাগজ দেখান, এফআইআর করেছে তো। পেপার দিন, আমাকে পেপার দিন, পেপার দিন। সেটাই বলা হচ্ছে, বাইরে বিক্রি করছেন এই রাজ্যে। এই রাজ্য শুনুন, দাঁড়ান দাঁড়ান, এখন দেখতে পাচ্ছেন সবাই মিলে এখন এটাকে চেঁচিয়ে এটাকে দমনের চেষ্টা করা হচ্ছে। আমি আমি দাঁড়ান 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 দাঁড়ান, আপনি দাঁড়ান দাঁড়ান, আপনি টুকে সাংবাদিক হচ্ছেন, প্রমাণ আছে, এবার আমার প্রমাণ, আপনার কাছে কি প্রমাণ? বলছেন আপনার তার প্রমাণ দিন। হয়নি যে কি প্রমাণ আছে? আপনি কে? হয়নি যে কি প্রমাণ আছে? সরকার এফআইআর করছে আর আপনি ছুটে এসে লাফাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সকলে মিলে কিন্তু এটাকে দমানোর একটা চেষ্টা করা হচ্ছে। দেখো নীলাঞ্জন, এই যে বেসরকারি সংস্থাগুলো, সেটা তুমি দেখো, স্কুল সরকার হাত দিয়েছে, এই সরকার, তুমি কিন্তু বলতে বেসরকারি স্কুল কি পরিমাণ টাকা নেয়। আমার নিশ্চিতভাবে তুমি শিক্ষার সঙ্গে যুক্ত আছো, তুমি জানো লক্ষ লক্ষ টাকা তারা নিচ্ছে। এই যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, নার্সিংহোমগুলো, স্কুলগুলো, মানে এই যে তোমাদের যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার ছিল, বলে না যে হাতির পাঁচ পা দেখা, এরা যে কি পরিমাণ হাতির পাঁচ পা দেখেছে। এখন আজকে তো সেই রোয়াবটা 2.5 মাসে খুব স্বাভাবিকভাবে চেঞ্জ করতে পারেনি, সরকার চেঞ্জ হয়েছে কিন্তু রোয়াবটা চেঞ্জ হয়নি। সেটাই ছোট্ট করে দেখো, মানে সরকার এদেরকে ফ্রি হ্যান্ড দিত কি করে ভাই, একটু বলো। এখানে ফ্রি হ্যান্ডের ব্যাপার না, এরা তো এটা কাজ করছে। এবং এই জিনিসটা যেটা বলছিলেন যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, তারা এই জিনিসটা মনিটর করেন। তো এবার সেইখান থেকেই স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই কিছু একটা ইনপুট পেয়েছে যে এরা তার পারমিশন ছাড়া অন্যান্য রাজ্যে এটা ট্রান্সফার করছে। এবার সেটাকে তো পাচার শব্দটার ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল বলেই আমার মনে হয়। তো সেইখানে প্রশ্ন করতে যাওয়া হয়েছে, সেখানে আপনাদের মিডিয়া পার্সনের সাথে অত্যন্ত অভব্য আচরণ আমি দেখলাম। এবার দেখুন, এটা তো একটা প্রাইভেট ইনস্টিটিউশন, এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে, সরকারকেও প্রপার ইনভেস্টিগেট করতে হবে। এটা তো মিডিয়া ট্রায়ালেরও জায়গা, সে তুমি প্রাইভেট হোক আর সরকারি হোক, একদম একদম একদম। কিন্তু এই জায়গাটাতে যেহেতু যদি স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে এড়িয়ে তারা যদি কিছু এরকম কাজ করে থাকেন, সেটা অবশ্যই ইলিগাল, সেক্ষেত্রে ব্যবস্থা হবে। সেই এই ব্লাড ব্যাংকগুলোর রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিচ্ছে না, 4টের এগেইনস্টে এফআইআর হয়েছে। দেখো, এফআইআর হওয়া মানে একটা ইনভেস্টিগেশন শুরু হওয়া। বুঝুন রঞ্জন দা, এখানে কি ওই রেজিস্ট্রেশন বাতিল করা যায় টেকনিক্যালি? মানে ব্যাপারটা আমি একটু জানবো, আমি তো টেকনিক্যাল ব্যাপারটা অত ক্লিয়ার নই। ডক্টর ভট্টাচার্য, তার কারণ এখানে যে জিনিসগুলো লঙ্ঘিত হয়েছে সেই অফেন্সটা অত্যন্ত সিরিয়াস। কারণ এখানে কালেকশনের যে পার্টটা, সেখানে প্রলোভিত করা হয়েছে। যেমন ব্লাড ডোনেশনের জন্য কাউকে বলা হয়েছে মিক্সার গ্রাইন্ডার দেওয়া হবে, কুকার দেওয়া হবে। প্রাইভেটে যদি এই ব্লাডগুলো 1 ইউনিট বিক্রি করা হয় ব্ল্যাকে, সেটার দাম যদি 2 থেকে 3,000 টাকা হয়, একটা মিক্সার গ্রাইন্ডারে হয়তো 250-300 টাকা খরচ হয়। তাহলে ইললিগাল স্মাগলিং বলে যে টার্মটা, সেটা এখানে প্রযোজ্য। 2 নম্বর হচ্ছে কমার্শিয়াল গেন। এই কমার্শিয়াল গেনের ক্ষেত্রে এটা ব্যবসায়িক ভিত্তিতে এটা কালেকশন করা হয়েছে এবং সেটাকে দেওয়া হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে নর্ম ভায়োলেশন, আমরা মানুষকে ভুল বোঝাচ্ছি এবং এখানে প্রপার টেস্টিং হচ্ছে কিনা, স্টোরেজ 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডে ব্লাডটাকে রাখা হচ্ছে কিনা, এবং ব্লাডের এই ট্রান্সপোর্টটা শুধুমাত্র এখানে না, আন্তঃরাজ্য চক্রে চলে গেছে, ঝাড়খণ্ডে চলে গেছে, বিহারে চলে গেছে, উত্তরপ্রদেশে চলে গেছে। এবং এই জায়গাগুলোতে বড় প্রশ্নবোধক চিহ্ন আসছে যে গ্যাংটা রয়েছে, সেই গ্যাংটা এইভাবে সরকার থেকেও পাচার হয়েছে, আবার ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করিয়ে অতিরিক্ত ব্লাডকে নেওয়া হয়েছে, তারপর সেটাকে আন্তঃরাজ্য পাচার করা হয়েছে। আমি চার্লস নন্দী, ব্লাড ডোনেট করতেই এবার মানে ভয় পাবে। একদমই তাই, মানুষ শুধু ডোনেট করতে ভয় পাবে না, গ্রীষ্মকালীন অভাবের কথা চিন্তা করে, মানে দিকে দিকে বিভিন্ন যারা অনুষ্ঠানের আয়োজন করেন, তারা স্বেচ্ছায় রক্তদান শিবির, যেটা কিছুক্ষণ আগে ডক্টর রঞ্জন বলছিলেন, আয়োজন করেন এবং মানুষ উৎসাহী হয়ে আসে। কিন্তু এইভাবে যদি কালোবাজারি, চার্লসদা, স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নিয়েছে, পরবর্তীকালে কি মানে আপনাদের এক্সপেকটেশন কি, কতদূর এগোতে পারে বিষয়টা? দেখুন, এই ব্লাড নিয়ে ছেলে খেলা, এটা কিন্তু আজকে থেকে না। আপনারা তৃণমূল করছেন, আমরা একটু পেছনে যাই। আপনাদের মনে আছে বাম আমলে রক্ত দিয়ে বক্রেশ্বর গড়ব, সারা পশ্চিমবঙ্গ জুড়ে পাড়ায় পাড়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প হলো। রক্ত এলো কলকাতা শহরে, তখন তো ব্লাড ব্যাংক ছিল না। মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে ওরা রক্ত করে রাখলো, রক্ত পচে গেল, ড্রেন দিয়ে গড়িয়ে গেল। রক্ত নিয়ে ছেলে খেলা আমাদের এখানে রাজনৈতিক দলগুলো বাম আমল থেকে শুরু করেছে। এবার তৃণমূল আমলে সেটা একটা অদ্ভুত রকমের শিল্প হয়ে দাঁড়ালো। কিরকম শিল্প? আমার মনে আছে তৃণমূল আমলে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যে হতো, তারা তথ্য দিই, আমাদের এখানে বছরে ব্লাড লাগে মোটামুটিভাবে
15 লক্ষ ইউনিট। আচ্ছা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর ডেফিসিট থাকে 3 থেকে 4 লক্ষ ইউনিট। ওকে, এই 3-4 লক্ষ ইউনিটের মধ্যে খেলাটা জমে যায়। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এই যে আপনি লক্ষ্য করেছেন তৃণমূল আমলে যে ব্লাড মাফিয়া, আপনারা সিএম থেকে এখানে সৌহার্দ্য করেন না, এখানে তো আপনারা যে ব্লাডটা নেন সেটা নিয়ে ঠিক জায়গায় জমা দেন, এটা কিন্তু আপনারা পারমিশন নিয়ে করেন। আর পাড়ায় পাড়ায় যে তৃণমূল আমলে ব্লাড মাফিয়া হয়েছে এখানে ইএসআই থেকে, এক্স্যাক্টলি, ওটাই নিয়ম যেটা কদিন আগে করলাম। কিন্তু তৃণমূল আমলে পাড়ায় পাড়ায় যে ব্লাড মাফিয়া হয়েছিল, এদের আমার একটা পোস্টার মনে আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের বিখ্যাত উক্তিকে এরা গোলমাল পাঠিয়ে দিল। না, নেতাজি বলেছিলেন না, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো। আর বড়নগরে পুলক, নাম করে বলছি, বড়নগরে পুলক হোর্ডিং দিল, তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে মিক্সার গ্রাইন্ডার দেবো। আচ্ছা, আরে বাপ, এই হচ্ছে শিল্প। তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে উপহার দেব। একদম এই বক্তব্য শোনার পর নিয়ে যে ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, এটা তৃণমূলের যে উদ্ভাবনী শক্তি, শিল্প, এবং তৃণমূলের যে মাফিয়া রাজ, এবং তৃণমূলের লুচ্চা, লাফাঙ্গা, বাটপার, একদম দুর্বৃত্ত, পাড়ায় পাড়ায় মাস্তান, এই পুলকদের মতো এই লোকগুলো ভরে গেছিল, তারা ব্লাড নিয়েও জেলে খেলা শুরু করেছিল। একদম, আমি আজকে আর দাদা একদম সময় নেই। এই পুলক ব্লাড পলিসি তাকেও ভায়োলেট করেছে, কারণ ন্যাশনাল ব্লাড পলিসি পরিষ্কার করে সেলিং এবং তার সাথে কিছুই করা যাবে। একদম 2018 সালে আমার মনে আছে এই পুলক কতটা, আইএম এর কথা বলছেন, আইএম এর শান্তনু সেন কি করতো, যিনি বসে আছেন আইএম এ, সে এখন আপনাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কি করতো? শান্তনু সেনের ব্লাড রেকর্ডের মধ্যে যুক্ত। আরে বাবা, আপনাদের স্বাস্থ্যমন্ত্রী এখানে শেষ করব। আইএমএ বলতে কিন্তু একজন ব্যক্তি বিশেষ নয়, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ওয়েস্ট বেঙ্গলে 173টা আইএমএ লোকাল ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা জায়গায় ভলান্টারি ব্লাড ডোনেশন হয়। ওনারও অনেকগুলো কেউ মাথায় থাকবে, কেউ মাথায় থাকবে না, আসবে যাবে, কিন্তু আইএমএ একটা ভলান্টারি সার্ভিস, এটা দলমত নির্বিশেষে আমরা করে এসেছি। এবং সেটা এই যে আপনারা বললেন দুটো ক্ষেত্রে, পুজোর সময় এবং এই রমজান মাসে, এই দুটো সময় আর গ্রীষ্মকালে প্রচন্ড ক্রাইসিস, আমরা আইএমএ থেকে ঝাঁপিয়ে পড়ি ব্লাড ডোনেশন করার জন্য। একদম বেশ, আমি সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাবো। এই ধরনের পুলকের কথা কতটা, মানে যেটা বলছেন চার্লস দা, কতটা পুলকিত করেছিল মানুষকে রক্ত দেওয়ার ক্ষেত্রে জানি না, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এই ধরনের রক্তদান শিবিরের মাধ্যমে কি হতে পারে। 2018 সালে মানে পাড়ার এক সমাজসেবী দাদা রক্তদান শিবিরের পর আমার কাছে টাকা চাইতে এসেছিল। সে বলেছিল রবীন্দ্র নজরুল জলসা হবে, সেই জলসার সন্ধ্যাবেলা জলসা, রবীন্দ্র নজরুল জলসা, সকালে রক্তদান শিবির। এই শিবির থেকে কি হতো 2018 সালের কথা বলছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। তো সেটার থেকে সেদিনই বুঝতে পেরেছিলাম